আচ্ছা, লাস্ট ক্লাস আমরা সন্নিবেশ বন্ধন দিয়ে শেষ করছিলাম। আজকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন বা আন্তঃআণবিক আকর্ষণ বল, এই টপিকটা দিয়ে শুরু করব। আর এরপরে আন্তঃআণবিক আকর্ষণ বল, এরপরে হাইড্রোজেন বন্ধন, এইটার সাথে যদি পসিবল হয়, মানে আমাদের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এই তিনটা বাদ আছে। সো ডি ব্লকটা আমি দেখাই দিব যদি আজকে পসিবল হয়। তোদের একটু ধৈর্য রাখিস, আমি একটু বেশি বলার চেষ্টা করব আজকে। অবশ্য বিরক্ত লাগলে বলতে পারবি যে ভাইয়া যথেষ্ট বলে ফেলছেন, এখন থামান। ওকে, তাহলে আমি শুরু করতেছি আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে। আণবিক আকর্ষণ বল। সো আমরা পদার্থের অণুগুলোর মধ্যে একটা আরেকটার সাথে যে আকর্ষণ বল থাকে সেগুলাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলি। অবশ্য ওই যে যদি নিষ্ক্রিয় গ্যাস হয় তখন ওইখানে তো আর অণু থাকা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওখানে পরমাণুগুলোর মধ্যে বল ক্রিয়েট মানে সৃষ্টি হয়। তবুও সেটাকে ওগুলাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যেই ফেলছি। আচ্ছা, এই আন্তঃআণবিক আকর্ষণ বলগুলা মানে পাশাপাশি দুইটা অণুর মধ্যে আকর্ষণ বলটা বিভিন্নভাবে কার্যকর হইতে পারে। সো আমরা এর কয়েকটা টাইপ দেখব। কিছু কমন আমরা যেগুলো আগেই জানি, আর কিছু নতুন আছে। তো একটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল 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 আকর্ষণ বল। আকর্ষণ বলটা আর লিখলাম না আমি। সো ডাইপোল কি জিনিস অলরেডি আমরা শুনে আসছি। ডাইপোল হচ্ছে যদি সমমানের চার্জ কিন্তু বিপরীতধর্মী, সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে কোনো একটা বস্তুর, বা নির্দিষ্ট দূরত্বে মেনটেন করে থাকলে তখন ওইটাকে আমরা ডাইপোল বলি। সো এরকম যেমন কমন উদাহরণ হচ্ছে HCl অণু, তারপর পানির অণু, এগুলা হচ্ছে ডাইপোলের উদাহরণ। সরি। আচ্ছা, তো এইসব ক্ষেত্রে দুইটা এরকম ডাইপোলের মধ্যে যখন আকর্ষণ বল সৃষ্টি হয়, দুইটা ডাইপোল অণুর মধ্যে যখন আকর্ষণ বল সৃষ্টি হয় সেটাকে আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মধ্যে ফেলতেছি। সেটা একটা আন্তঃআণবিক আকর্ষণ বলের টাইপ। তার মানে একটা HCl অণু যখন আরেকটা, ধর এটা একটা HCl অণু, এরকম এইটা যখন তার পাশে আরেকটা HCl অণুকে পাবে, তখন এইখানকার নেগেটিভ পোল, পজিটিভ পোল, এইটার পজিটিভ পোল, নেগেটিভ পোল, এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল হবে। এই আকর্ষণ বলটা কিন্তু স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বের যে বলটা বলতাম আমরা সেটাই। সো এইটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এটা অন কাইন্ড অফ আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার সেকেন্ডটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যেটাকে আমরা অনেকবার বলে আসছি, বারবার বলছি, সামনে গিয়ে দেখবো। সো আজকে দেখাচ্ছি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। 2 নাম্বার হচ্ছে ভ্যান ডার ওয়ালস। এটাকে আমি সংক্ষেপে VWF দিয়ে দেখাবো, হ্যাঁ, যদি দেখানো দরকার পড়ে সংক্ষেপ। সো এইটা আবার দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে, যেমন ধর আমরা উদাহরণ দেই, যে ধর পানিতে যখন অক্সিজেন দ্রবীভূত হয়, আমরা জানি যে পানিতে পানির মধ্যে বা বাতাস থেকে অক্সিজেন দ্রবীভূত হয়। সো এই ক্ষেত্রে পানির অণু এইটা একটা ডাইপোল অণু, মানে হচ্ছে এর অলরেডি নেগেটিভ পজিটিভ পোল আছে। বাট অক্সিজেন অণু যেটা, এই অক্সিজেনের মধ্যে কোনো এরকম পজিটিভ নেগেটিভ পোল নাই, এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু। তো এই ক্ষেত্রে যদি এদের অণুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়েট হয়, সেটা কিভাবে হয় সেটা একটু দেখাই। সো এই ক্ষেত্রে যদি পানির অণুর কাছে একটা অক্সিজেন অণু আসে, সো অক্সিজেন অণুর মধ্যে নর্মালি প্রত্যেকটা অণুর মধ্যেই তো ইলেকট্রন মুভ করতেছে। আমরা এখানেও জানি যে এই অক্সিজেন অণুর মধ্যে একটা সিগমা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন থাকে, পাই বন্ধনের মধ্যে আবার ইলেকট্রন ছোটাছুটি করে। সো আমি এটাকে নর্মালি এভাবে দেখাচ্ছি।
ধর এই অক্সিজেন অণুর মধ্যে এখানেও ইলেকট্রনের মুভমেন্ট আছে। সো এটা যখন পানির অণুর কাছাকাছি আসবে তখন তড়িৎ আবেশ প্রক্রিয়া, যেটা আমরা 9-10-এ পড়ে আসছিলাম বা ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িতের মধ্যে দেখছি, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কি হইতো যে একটা চার্জিত বস্তুর কাছে একটা অনাহিত বা অচার্জিত বস্তু আনলে এই চার্জিত বস্তুর চার্জের কারণে এটা চার্জিত হয়ে যায়। তো এইখানেও তাই হবে। এই অক্সিজেনের মধ্যে বিশেষ করে পাই ইলেকট্রনগুলা, পাই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো এক পাশে সরে যাবে এই ইলেকট্রনের ধাক্কায়, বা এই ইলেকট্রন বলতেছি এই নেগেটিভ চার্জের ধাক্কায়। ওই একই কথা, ইলেকট্রনের কারণে ওখানে নেগেটিভ চার্জ হয়েছে, তাইলে এই সাইডটা তখন ইলেকট্রনগুলো এই সাইডে চলে আসবে, ফলে এইটা আংশিক নেগেটিভ হবে, এইটা এই সাইডটা আংশিক পজিটিভ হবে। তার মানে সহজ কথায় একটা ওই তড়িতাবেশ ঘটলো এখানে। সো আগের থেকে একটা ডাইপোল ছিল, আর একটা এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু ছিল যেটা এখানে আসার পরে আবিষ্ট হয়েছে। সো এটা ডাইপোল, এটা আবিষ্ট ডাইপোল। এরকম আবিষ্ট ডাইপোল ক্রিয়েট করার পরে তাদের মধ্যে যে বন্ধনটা ক্রিয়াশীল হবে সেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে রাখতেছি, এবং এইটার নাম হবে, এটাই যেহেতু দুইটা অণু, একটা হচ্ছে অলরেডি ডাইপোল অবস্থায় আছে আর একটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। সো আগেরটা যেমন ডাইপোল ডাইপোল ছিল, এইটাকে এভাবেও বলা হয় ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, এভাবেও বলে। ওকে, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। তো এইটা গেল। এখন হচ্ছে আরেকটা এরকম হইতে পারে, তাহলে প্রথমটায় দেখলাম দুইটাই ডাইপোল ছিল, আর এখানে একটা ডাইপোল আর একটা বিশুদ্ধ। আবার এরকম হইতে পারে দুইটাই বিশুদ্ধ, যেমন ধর আমরা যখন বাতাসের মধ্যে, আমরা জানি যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরা সবাই মিক্স হয়ে আছে। বাতাস বা বায়ু হচ্ছে বিভিন্ন গ্যাসের মিক্সচার। সো এইখানে এরা কিভাবে আছে? সো এই ক্ষেত্রে যে আকর্ষণ বলটা, সেটার নাম হচ্ছে, দুইটাই এবার আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল, কিছু না বুঝলে বলিস। আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, বা এইটার আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে বিজ্ঞানী লন্ডনের নাম অনুসারে লন্ডন বল বলে এটাকে। সো এটা কিরকম, ধর বাতাসের মধ্যে যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, অথবা অক্সিজেন আর নাইট্রোজেন আছে, এদের কারোরই চার্জ নাই, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে হচ্ছে? সো এটা আমরা অলরেডি বলে আসছিলাম, ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ানোর সময় বলে আসছিলাম। তো ধর এটা বাতাসের হাইড্রোজেন, সো বাতাসের মধ্যে এরকম অক্সিজেন আছে, ধর অক্সিজেন অণু বা নাইট্রোজেন যেটাই বলি না কেন। সো এদের মধ্যে কারোরই কোনো প্রকার চার্জ নাই, তারা কেউই চার্জ ক্যারি করতেছে না, দুইজনই বিশুদ্ধ। সো এই ক্ষেত্রে এই কোনো একটা অণুর চারপাশে যে ইলেকট্রন বা অণুর মধ্যে যে ইলেকট্রন মেঘ, এইখানে অক্সিজেনের মধ্যে এক অবস্থা আছে। ইলেকট্রন ঘূর্ণনের সময় বলছিলাম যে সব জায়গায় সব সময় সুষমভাবে যে ঘুরবে এটা নাও হইতে পারে, কোনো এক সাইডে কম বেশি হয়ে যেতে পারে। সো বাতাসের মধ্যেও যে অণুগুলো আছে, এটার কোনো একটা অণু কোনো একটা সময় এটা ক্ষণস্থায়ীভাবে হুট করে কোনো একটা, যদি এরকম হয় কোনো এক সাইডে তার ইলেকট্রন ঘোরার সময় কোনো এক সাইডে ইলেকট্রন ডেন্সিটি কিছুটা বেড়ে গেল, কোনো একদিকে ইলেকট্রন একটু বেশি হয়ে গেছে আর অন্য সাইডে তখন ইলেকট্রন কমে গেছে, এরকম হইলে যে সাইডটা ইলেকট্রন বেশি হয়ে গেছে ওই সাইডটা ক্ষণস্থায়ীভাবে নেগেটিভ হবে, পাশেরটা ক্ষণস্থায়ীভাবে পজিটিভ হবে। সো এটা খুব হুট করে সৃষ্টি হইলো। এটা সৃষ্টি হওয়ার পর আর গোলার আর ওয়েট করা লাগবে না, এইটার কারণেই এইটা যখন আবিষ্ট হয়ে গেছে, ক্ষণস্থায়ীভাবে সৃষ্টি হয়েছে এটা, বা ক্ষণস্থায়ী ডাইপোল ক্রিয়েট হওয়া, এটা ক্রিয়েট হওয়ার পর এ তার আশেপাশে যত অণু আছে সবাইকে তড়িৎ আবেশ দ্বারা আবিষ্ট করে ফেলবে। তাইলে এইটা এরকম ডাইপোল সৃষ্টি হওয়ার পরে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় এই সাইডটা নেগেটিভ হয়ে যাবে, এই সাইডটা পজিটিভ হয়ে যাবে, এভাবে তার পাশেরটা হবে, তার পাশেরটা হবে, এভাবে সবার মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, সেটাও একটা ভ্যান ডার ওয়ালস বল, সেটাকে আমরা লন্ডন বল বলতেছি। তাইলে ভ্যান ডার ওয়ালস বল এরকম দুইটা টাইপে ক্রিয়া করতে পারে, একটা হচ্ছে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল, আর একটা হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল, এরকম। আচ্ছা, এইবার আসি, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকার কারণেই, আচ্ছা ওই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এইখানে, হ্যাঁ ভাইয়া কিছু বলবি? না আমি কিছু বলবি নাকি? হ্যাঁ বল।
হ্যাঁ, হইতেই পারে। এইখানে কোনো কথা নাই যে কে আগে হবে কে পরে হবে, কোনো এটার কোনো ইয়া নাই। যে কোনোটা হইতে পারে, সে তার পাশের গুলাকে আবিষ্ট করে ফেলবে। আচ্ছা, এখন আসি ভ্যান ডার ওয়ালস বলটা। আগেও বলে আসছিলাম, আরেকবার একটু মনে করাই দিই। তার মানে এই ক্ষেত্রে এই যে আবিষ্ট হওয়ার ব্যাপারটা, বা যে কোনো এক পাশে ইলেকট্রন হুট করে চলে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা এইটা কখন বেশি হওয়ার পসিবিলিটি হবে, বা এটা কখন বেশি হবে, বেশি পরিমাণে এটা হওয়ার সম্ভাবনা কখন, অণুর আকৃতি যত বড় হবে। এটা যদি হাইড্রোজেন না হয়, এটা যদি আয়োডিন হইতো, তাহলে আরো বেটার হইতো, কারণ আয়োডিনের আকার আরো বড়। মানে সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো যে কোনো এক পাশে জমা হয়ে যাওয়ার চান্স বেশি। ছোট জায়গার তুলনায় বড় জায়গায় ইলেকট্রন ছোটাছুটি করার সময় কোনো এক সাইডে কম বেশি হয়ে যাওয়ার চান্সটা বেশি। এই কারণে এই ফ্লোরিন, আগে পরে আসছিলাম, আবার মনে করাই দিচ্ছি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটার মধ্যেই, এই অণুগুলোর মধ্যেই আকর্ষণ বল বিদ্যমান থাকে। ফ্লোরিনের যতগুলো অণু আছে তাদের মধ্যেই আকর্ষণ বল বিদ্যমান আছে। ক্লোরিনের মধ্যেও আছে, ব্রোমিনের মধ্যেও আছে, আয়োডিনের মধ্যেও আছে। বাট ফ্লোরিনে যতটা শক্তিশালীভাবে এই বল কার্যকর হতে পারতিছে, ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এখানে ওই যে কোনো এক সাইডে পজিটিভ নেগেটিভ চলে যাওয়ার চান্সটা কম, বা গেলেও সেটা অল্প পরিমাণে হয়। মানে এই যে দুই পাশে জমা হওয়া চার্জের পরিমাণটা কম হয়। সো ফ্লোরিনের ক্ষেত্রে এই পাশাপাশি দুইটা অণুর, একটা ফ্লোরিনের সাথে আরেকটা ফ্লোরিন অণু, এরকম একটা ফ্লোরিনের সাথে আরেকটা ফ্লোরিনের অণুর এই লন্ডন বলটা বা এই ভ্যান ডার ওয়ালস বলটা যতখানি শক্তভাবে কার্যকর হয়, ক্লোরিনে আরেকটু বেশি হয়, ব্রোমিনে তার চেয়ে বেশি হয়, আয়োডিনে আরও বেশি হয়। এই কারণে ফ্লোরিন গ্যাস, ক্লোরিনও গ্যাস, ব্রোমিন তরল লিকুইড। ওকে, এটা স্বাভাবিক অবস্থায় লিকুইড, কারণ এই আকর্ষণ বলটা বেড়ে গেছে, অণুগুলো অনেক কাছাকাছি চলে আসছে। আয়োডিন কঠিন অবস্থায় থাকে, সলিড অবস্থায় থাকে। ওকে, সো এই কোশ্চেনটা প্রায়ই আসে, এটা আগেও বলে আসছিলাম। আচ্ছা, তাইলে আন্তঃআণবিক আকর্ষণ বলের একটা পড়লাম, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, তারপরে পড়লাম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এবার থার্ড নাম্বার হচ্ছে হাইড্রোজেন বন্ধন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে এটা থেকে। সো এবার পড়তে যাচ্ছি হাইড্রোজেন বন্ধন। তিন নাম্বার হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা 9-10-এ ওই যে যখন ডিএনএ এর গঠন পড়ছিলাম, অথবা ইয়াতেও পড়ছি, ইন্টারে উঠেও পড়ছি আমরা, ডিএনএ এর গঠন পড়তে গিয়ে ডিএনএ এর ওই যে সিঁড়িগুলা এ টি সি জি, তাদের মধ্যে দুইটা, এ আর টি এর মধ্যে দুইটা করে হাইড্রোজেন বন্ধন ছিল, সি আর জি এর মধ্যে তিনটা করে হাইড্রোজেন বন্ধন ছিল। ওগুলা যে পড়ে আসছিলাম, সেই জিনিসটাই এখন আমরা ডিটেলসে দেখব। সো আমরা অলরেডি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল পড়ে আসছি। এই হাইড্রোজেন বন্ধনটা একটু অন কাইন্ড অফ ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, বাট ওগুলার তুলনায় একটু শক্তিশালী। সো ধর হাইড্রোজেন, এইটা যদি উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু তিনটা নির্দিষ্ট, একটা হচ্ছে ফ্লোরিন, আরেকটা হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে নাইট্রোজেন। হাইড্রোজেন যদি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটার পরমাণুর যে কোনো একটার সাথে, অথবা এই তিনটা পরমাণুর সাথে কখনো সমযোজী বন্ধনে যুক্ত থাকে, তার মানে কমন উদাহরণ এই তিনটা আর কি, এই যে পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস। তো তখন আমরা জানি এরা খুবই উচ্চ তড়িৎ, ফ্লোরিন তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এদের তড়িৎ ঋণাত্মকতা যথেষ্ট পরিমাণে বেশি, এবং একই সাথে এদের আকারও ছোট। সো এই কারণে এদের মধ্যে যে নেগেটিভ পজিটিভ পোলটা হয়, এটা বাকি অন্যান্য ডাইপোলগুলোর তুলনায় বেশি তীব্র হয়। মানে এই যে দুই সাইডে যে চার্জের হয়ে যাওয়া, মানে আর কি আলাদা হয়ে যাওয়া, এইটা অন্যান্য ডাইপোল অণুগুণার তুলনায় তীব্র হয় আর কি। সরি, এটা নেগেটিভ। সো তখন এই অণুগুলা, আচ্ছা, তো তখন এই অণুগুলা পরস্পরের সাথে যে বন্ধন দিয়ে আবদ্ধ হয়, ওগুলাকে আমরা হাইড্রোজেন, ওই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলতেছি। তার মানে হাইড্রোজেন বন্ধন একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আমি একটু দেখাচ্ছি। তো পানির অণুর পাশে যখন আরেকটা পানির অণু আসে, পানির অণুর পাশে যখন আরেকটা পানির অণু আসে,
তখন এইটার নেগেটিভ পোল ওইটার পজিটিভকে আকর্ষণ করবে। ওই একটু আগে যেটাকে দেখাইছিলাম আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, এটাও একই রকম, বাট আগের গুলার তুলনায় শক্তিশালী। ওকে, আগের গুলার তুলনায় এটা শক্তিশালী, বাকি যত বন্ধন দেখায় আসছি। সো তখন এরকম পানির অণুগুলার মধ্যে যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা ক্রিয়েট হবে এবং যেটা আগের বন্ধনগুলোর তুলনায় শক্তিশালী, এই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলতেছি। হাইড্রোজেন বন্ধন বলার রিজন হচ্ছে এই পাশাপাশি দুইটা অণুর মধ্যে হাইড্রোজেনটা একটা ব্রিজ করে দিচ্ছে। ওকে, সব সময় হাইড্রোজেন এরকম, এই যে এইচএফ এর সাথে আরেকটা এইচএফ এরকম হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে। এই হাইড্রোজেন বন্ধনটাকে আমরা সবসময় ডট লাইন দিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, সো আগেই বলে আসলাম যে এটা একটু শক্তিশালী বন্ধন, আর এইটা স্পেশাল টাইপের বন্ধন, এজন্যই আলাদা করে তিনটা বিশেষ পরমাণুর কথা বললাম, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ক্লোরিনও কিন্তু তড়িৎ ঋণাত্মক, বাট ক্লোরিন এইটা দেখাইতে পারে না তীব্রভাবে, কারণ ক্লোরিনের আকার বড়, ওই যে বললাম আকারটাও মেনটেন দরকারি এখানে। সো এখন এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে একটা পদার্থের ধর্মে অনেক বেশি পরিমাণে চেঞ্জ হয়ে আসে বাকিদের তুলনায়। সো ওই চেঞ্জগুলো এখন আমরা একটু দেখব, এবং এইটা থাকার কারণে আমরা কি কি সুবিধা পাচ্ছি সেগুলোও পরীক্ষায় আসে। সো কয়েকটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে যায়। সো এই কোশ্চেনটা বারবারই আসে, খুব কমন একটা কোশ্চেন। সো এইটা একটু দেখাচ্ছি যে যৌগের ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব। কেউ কিছু না বুঝলে কোশ্চেন করিস, কিন্তু যৌগের ধর্মের উপর এইচ বন্ধনের প্রভাব। আচ্ছা, তোদের ঈদের পরপর পরীক্ষা আছে, এরকম কে কে আছিস এখানে? কলেজে ঈদের পরপর পরীক্ষা আছে, এরকম কেউ আসিস নাকি? আর নাকি অল টাইম পরীক্ষার উপরেই আসিস? আরে অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট, ও নিয়ে আর এক্সট্রা করে কি বলবো, সবার তো একই। ওকে, এই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আর কি। সো ধর আমরা জানি কি একই গ্রুপের প্রত্যেকটা মৌলের ধর্ম একই। সো আমরা যদি ধর গ্রুপ 14 মধ্যে যারা আছে, ওই যে কার্বন, সিলিকন, আচ্ছা আমি লিখতেছি একটু, মানে আমরা এই কার্বনের সাথে হাইড্রোজেনের যৌগ মানে মিথেন, তারপরে সিলিকন হাইড্রাইড, তারপরে হচ্ছে এরকম, আর হচ্ছে ছিল হচ্ছে টিন। ওকে, এই যে গ্রুপ 14 চারটা মৌল, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আর হচ্ছে টিন, এই চারটার একই টাইপের, আই মিন হাইড্রোজেনের সাথে তাদের যৌগ নিছি। তো নিয়ে এদের যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ইয়াটা দেখি, ক্রমটা দেখি, তাহলে কিরকম হয় আমরা একটু আঁকার চেষ্টা করি। ধরে এইদিকে গলনাঙ্ক দেখাবো এই চারটা যৌগের। সো গলনাঙ্কের ক্রমটা যদি দেখাই, তাহলে আমরা অলরেডি জেনে আসছি যে এদের মিথেনের অণুর সাথে তো মিথেনের অণুর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, কারণ এরা এই যে একটা মিথেন অণু, এটা কোনো রকম চার্জ নাই। সো এর পাশে আরেকটা যে মিথেন অণু, তার সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে বিদ্যমান। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কথা বলে আসছি যে আকার যত বাড়ে সেটা তত বেশি কার্যকর হয়, তত বেশি শক্তিশালী হয়। তাই কার্বনের তুলনায় সিলিকনের আকার বড়, সিলিকনের তুলনায় জার্মেনিয়ামের আকার বড়, তারপরে টিনের আকার বড়, কারণ গ্রুপে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে জানি। সো এই অণুর তুলনায় এই অণুর আকার বড়, তার মানে এইটার তুলনায় এইখানে এইটার অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, এটার মধ্যে আরেকটু বেশি, এটার মধ্যে আরেকটু বেশি, তার মানে আস্তে আস্তে গলনাঙ্ক বাড়বে উপরের দিকে গেলে। সো ব্যাপারটা তাই ঘটে, এভাবে এদের গলনাঙ্কের ক্রমটা অনেকটা এরকম করে উপরে উঠে আর কি। যদি নর্মালি আমরা এই চারটার জন্য দেখাই, এইটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে সিলিকনের যৌগ, এটা হচ্ছে জার্মেনিয়ামের যৌগ, আর এটা হচ্ছে টিনের যৌগ। মুখস্থ রাখা লাগবে না, খালি বুঝাইলাম। তো এখন এদের জন্য যেহেতু এরকম পাইছি, তাইলে আমরা আশা করতে পারি গ্রুপ 14 যেহেতু এটা
গ্রুপ 16, গ্রুপ 16-এর 16-র মৌলগুলা নিয়ে এরকম একটা গ্রাফ আঁকলে সেটাও এরকমই হবে, কারণ উপর থেকে নিচে নামলে গ্রুপ 16-র মধ্যে কি কি আছে সেটা একটু দেখাই। গ্রুপ 16-র মধ্যে আছে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এইসব আর কি। সো এগুলার একটা কমন যৌগ নিয়ে দেখি। সো সবগুলোর সাথে হাইড্রোজেনের যৌগ নিলাম, যেহেতু আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে কথা বলতেছি, বন্ধন নিয়েই কথা বলতেছি। সো সবার সাথেই হাইড্রোজেনের যে যৌগ গঠন হয় সেটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে দেখব। তো আমরা আশা করতেছি এইখানেও একই অবস্থা হবে, ওর তুলনায় ওর আকার বড়। সো আস্তে আস্তে সবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এরকম অক্সিজেন থেকে যতই নিচের দিকে নামবো আস্তে আস্তে উপরে উঠবে, এটাই হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় এরকম কাহিনী হয়েছে। পরের 3টা সিরিয়াল মানছে, মানে এইরকম অবস্থা, পরের 3টা এরকম নর্মাল উপরে উঠছে। ধর এটা হচ্ছে H2S, এটা হচ্ছে, এটা কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখাচ্ছে আর কি, গলনাঙ্ক দেখাচ্ছে বা স্ফুটনাঙ্ক যেটাই বলি। আর হচ্ছে H2, সরি আমি কোথাও ভুলভাল লিখলে বলিস। এরকম বাকি 3টার ক্ষেত্রে বাড়ে নিচ থেকে আস্তে আস্তে। তো আমাদের কমন সেন্স বলতেছে পানিরটা তার নিচে হবে, কিন্তু তা না হয়ে পানিরটা দেখা যায় যে সবার চেয়ে এক্সেপশনাল আচরণ করতেছে। এটা কিন্তু এর চেয়ে নিচে হওয়ার কথা ছিল, কিন্তু এটা উপরে উঠে গেছে। তো এখন এটার রিজন কি? রিজন সেম, যে এদের 3টার মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, বাট এইখানে যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল সেটা ভ্যান ডার ওয়ালসের তুলনায় তীব্র। একটু আগে যেটা দেখা আসছি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এই পানির অণুগুলা বাকিগুলার তুলনায়, বাকিগুলার অণুর মধ্যে যে আকর্ষণ বল তার তুলনায় অনেক বেশি শক্তিশালী আকর্ষণ বল দিয়ে যুক্ত। এই কারণে পানির গলনাঙ্ক বা বরফের গলনাঙ্ক যেটাই বলি না কেন সেটা 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সো এই জাস্ট হাইড্রোজেন বন্ধন আসার কারণে তার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কে অনেক বেশি হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। এটা সবাই বুঝছিস? সবাই বুঝছিস কিনা এইটুকু? আচ্ছা, সো এখন আমাদের এই কোশ্চেনটা খুব কমন, সেটা হচ্ছে তোরা একটু বই থেকে বা গাইড থেকে যেখানে পাস পড়ে নিবি। সেটা হচ্ছে যে পানি, হ্যাঁ ভাই, হ্যাঁ কিছু বলবি বল। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে পানি ছাড়া অন্যগুলোর মধ্যেও তো হাইড্রোজেন ছিল, কিন্তু আমি একটু আগেই বলে আসছি হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত হচ্ছে হাইড্রোজেনের সাথে হয় অক্সিজেন থাকবে যেটা এখানে আছে, অথবা ফ্লোরিন থাকবে, অথবা নাইট্রোজেন থাকবে, 3টা পরমাণু FON। সো শুধু এটার মধ্যেই হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেনের সাথে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। বুঝছিস এবার? মানে ওদের তড়িৎ ঋণাত্মকতাটা বা ওদের আকৃতিটা যেটাই বলি না কেন হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য ফেভারেবল না। বুঝছিস সাগর? আচ্ছা, তো এবার আসি যেটা বলতেছিলাম, পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেন আর সালফারের ক্ষেত্রে হাইড্রোজেনের যে যৌগ গঠিত হয়, মানে পানি আর H2SO এর মধ্যে পানি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, মানে সেটা তরল, আর H2S কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। এটা হওয়ার রিজন কি? তো তখন ওটাই বলবি যে পানির মধ্যে অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, পাশাপাশি 2টা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন ক্রিয়াশীল থাকে, কিন্তু এই H2S যেটা, এই একটা H2S এর অণুর সাথে পাশের আর একটা H2S অণু হাইড্রোজেন সালফাইড, এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। এদের মধ্যে খালি ওই যে ভ্যান ডার ওয়ালস বলটা, যেটা VWF, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যেটা হাইড্রোজেন বন্ধনের তুলনায় দুর্বল, সেটা কার্যকর থাকে। সো এই কারণে এদের অণুগুলোর মধ্যে যতটা আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল বা দূরত্ব, সেটা পানির তুলনায় অনেক বেশি। এই কারণে পানির তরল অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়, এরা কক্ষ তাপমাত্রায় গ্যাস। এভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা লেখা আছে, খুব কমন কোশ্চেন, বারবার আসে। এবার আরো কিছু দেখি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন দেখলাম এই হাইড্রোজেন বন্ধন আসার কারণে। আরো কিছু যে ধর্মের পরিবর্তন হয় এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে, সেগুলো একটু দেখে আসি। আমরা ছোটবেলায় পড়ছিলাম 9-10-এই বোধ হয় বা 7-8-এ তোরা পড়ছিলি,
কোনটায় এক্স্যাক্টলি পড়ছিলে আমার মনে নাই, তবে 9-10-এ আমি পড়াই আর কি পোলাপানদের, যদিও বইয়ে মনে হয় এখন টপিকটা পুরাপুরি নাই। আচ্ছা, এটা হচ্ছে মনে করাই দিই তোদের পানির ব্যতিক্রমী প্রসারণ। এই টপিকটা কি তোদের মনে আছে? আমি নর্মালি আমরা জানি যে তাপ প্রয়োগ করলে কঠিন তরল গ্যাসীয় পদার্থে প্রসারিত হয়, কিন্তু পানির ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট ওয়েতে ঘটে। আমরা যদি একটা বরফ নেই, ধর বরফ তো গলা শুরু করে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি সেলসিয়াসে একটা বরফ গলে পুরাপুরি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হইল। ধর এখন সে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, ওকে। তো এখন এই 0 ডিগ্রি সেলসিয়াসের এটা আইস কিউব ছিল, আর এটা হচ্ছে এখন পানি। এখন আমরা ওই যে পানির প্রসারণ নির্ণয় করার সময় মনে আছে কিনা যে পাত্রের প্রসারণ বিবেচনা করতাম, এরকম ব্যাপার স্যাপার ছিল তরলের প্রসারণের ক্ষেত্রে। যা হোক, ওগুলা নিয়ে ভুলে যাই, জাস্ট কমন কথাই হচ্ছে তাপ দিলে প্রসারিত হওয়ার কথা, আয়তন বেড়ে যাওয়ার কথা। কিন্তু পানির ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়, আমি যখন এইটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার তাপ যদি বাড়াইতে থাকি, এইটা প্রসারিত হওয়ার বদলে, ধর এখন লেভেল এইখানে আছে, প্রসারিত হওয়ার বদলে এটা উল্টা আরো কমে যায়, পানির লেভেল আরো নিচে নেমে যায়, সংকুচিত হয়ে আসে। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকম হয়। তারপরে যদি আরো আমরা তাপমাত্রা বাড়াই, 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাই, তখন আবার দেখা যায় যে লেভেল উপরে উঠতেছে, মানে তারপরে আবার তাপমাত্রা প্রসারিত হইতে থাকে। এই কথাটা কি কোথাও পড়ছিলি? মনে আছে কি তোদের? এটাকে বলা হয়তো পানির ব্যতিক্রমী প্রসারণ। মানে আমাদের সময় 9-10-এ একবার এই টপিকটা এভাবেই লেখা ছিল, পানির ব্যতিক্রমী প্রসারণ, ফিজিক্সে। তোদের নিউ বইগুলোতে, মানে তোরা যে বই পড়ে আসিস ওখানে মেবি এভাবে নাই, তো আমি পড়ানোর সময় ওদেরকে পড়াইছিলাম আর কি, যা হোক এসএসসিতে। আচ্ছা, এখন তোদের যদি না জানা থাকে তাহলে আজকে এটা আবার জেনে নে যে পানিকে নর্মালি আমরা যদি এমনি নর্মালি ধরে এখন পাত্রে পানি নিয়ে গরম দিব, তখন ঠিকই দেখবো যে পানির লেভেল উপরে উঠতেছে আর কি, প্রসারিত হচ্ছে। বাট 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানি প্রসারিত না হয়ে সংকুচিত হয়। এইটার রিজনটা এই হাইড্রোজেন বন্ধনের কারণেই ঘটে। সো এই হাইড্রোজেন বন্ধনের কারণে কিভাবে ঘটে এটা একটু বলি এখন। তো পানি যখন বরফ আকারে আছে, বরফের মধ্যে পানির অণুগুলা চতুস্তলকীয় ভাবে সাজানো থাকে, ওকে। সো গঠনগুলা অনেকটা, অবশ্যই এটাকে আমরা ষড়ভুজাকার কাঠামো আকারেও দেখাতে পারি, মানে সহজ কথায় একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে। আচ্ছা, আমি অর্ডারটা আঁকার চেষ্টা করতেছি। এই ধর একটা পানির অণু, সেটা তার পাশের আর একটা পানির অণুর সাথে এভাবে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে আছে। আবার এইটা তার পাশের আর একটা পানির অণুর সাথে, সরি, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে আছে। এটা কিন্তু আমি এই বোর্ডের উপরে দেখাইলাম, সামনে পিছনেও কিন্তু ওরা আছে, মানে এরকম প্রতি পাশেই প্রত্যেকটা অক্সিজেন অণু তার পাশে আর একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। সো ধর এইটা তো আমি দেখাইলাম, এই পাশে একটা, এই পাশে এইটা, এই পাশে আরেকটা থাকবে, ওরকম উপরের দিকে একটা থাকবে, আই মিন চার পাশেই পানির অণুগুলা তার পাশের আরেকটা পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। তোরা বই থেকে চিত্রটাকে তোদের সুবিধা মতো এভাবেও দেখাইতে পারিস, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে কিন্তু আমি জাস্ট 2 ডাইমেনশনালি দেখাইলাম, সামনেও একটা আছে, পিছনেও একটা আছে, সব পাশেই। তার মানে ব্যাপারটা হবে কি, যখন কঠিন অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় তো অণুগুলার ছোটাছুটি কমে যায়। সো অণুগুলো একটা জায়গায় থেকে কাঁপতে থাকবে, এরকম কাঁপতে থাকবে। সো তারা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাঝখানে এরকম একটা স্পেস ক্রিয়েট হবে। সো স্পেস ক্রিয়েট হয়ে থাকলে, ধর তার মানে এই বরফের যে টুকরা, এই বরফের টুকরার মধ্যে, ধর কথার কথা আমি ধরলাম যে এখানে 100টা পানির অণু আছে। তো 100টা পানির অণু
যদি এরকম স্পেস ক্রিয়েট করে থাকে, বেশি জায়গা নিয়ে থাকবে না? বেশি জায়গা নিয়ে থাকবে, তাই তো? এই সবাই একটু কথা বলিস। এই বুঝতে পারতেছিস কি সবাই? 100টা পানির অণু যখন হাইড্রোজেন বন্ধন দিয়ে এরকম গ্যাপ ক্রিয়েট করে থাকবে, তখন তারা বেশি জায়গা নিয়ে থাকবে। সো ধরলাম বরফের মধ্যেই অবস্থায় আছে। আমি যখন এটাকে তাপ দেওয়া শুরু করলাম, তাপ দিলে ফার্স্টে কি হবে, অণুগুলার কম্পন বেড়ে যাবে। সো তখন প্রথমে যে কাহিনীটা হবে, প্রথমে অণু দূরে যাওয়া শুরু করবে না, প্রথমে কাহিনী হবে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙা শুরু করবে। এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙা শুরু করবে, তার মানে অণুগুলো চেপে চেপে আসতেছে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বরফকে যখন আমি পানি বানানো শুরু করব, এটা মনে হয় তোরা পড়ে আসছিলি, একই পরিমাণ পানির আয়তনের তুলনায় একই পরিমাণ বরফের আয়তন বেশি হয়, মনে আছে কিনা? বা আমরা যদি একটা পানির বোতলে, আমি মনে হয় আগে ওই কথাটা কোথাও বলছিলাম, হ্যাঁ ওই যে কাজ ক্ষমতা শক্তি পড়াইতে যে কুয়ার পানি শূন্য করতে গিয়ে সেখানে বলছিলাম, ধর আমরা যদি একটা গ্লাসের মধ্যে এই পানি রেখে দিলাম এই লেভেল পর্যন্ত, এই পানিটাই যদি জমে বরফ হয়ে যায়, দেখবি যে উপরের দিকে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, এরকম জায়গা একটু বেড়ে গেছে। এর রিজনটা এইটাই, ভিতরের অণুগুলো এরকম স্পেস ক্রিয়েট করে জায়গা নিছে, এই জন্য আয়তন বেড়ে যায়। একই পরিমাণ পানির আয়তন যা বরফের আয়তন তার চেয়ে একটু বেশি হয়। আচ্ছা, এইবার তাইলে ব্যাপারটা হইলো, প্রথমে যখন আমরা তাপ দিচ্ছি, এই বরফের তুলনায় ধর পানি আয়তন একটু কমে আসবে, কমে আসার পরে 0 ডিগ্রি সেলসিয়াসে ধর এটা, তো 0 ডিগ্রি সেলসিয়াসে এখন পানির অণুগুলা একটু কাছাকাছি চলে আসছে, এবং 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার সবগুলো হাইড্রোজেন বন্ধন ভাঙতে থাকবে। তার মানে পানির অণুগুলা চেপে চেপে আসতে থাকবে, তখনও দূরে যে চলে যাওয়া সেইটা শুরু হবে না, মানে গতিশক্তি পাবে না তখন অণু। প্রথমে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা তাপ দিব, শুধুমাত্র ব্যয় হবে হাইড্রোজেন বন্ধন ভাঙার জন্য, অণুগুলা কাছাকাছি চলে আসতে থাকবে, এই জন্য চেপে আসবে, পানির লেভেলটা এরকম নিচে চলে আসবে। এরপরে সব হাইড্রোজেন বন্ধন ভেঙে যাওয়ার পরে 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়া মাত্র অণুগুলো এবার গতিশক্তি পাবে, সব হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, এইবার প্রসারিত হবে। এইটার কারণে পানির ব্যতিক্রমী প্রসারণটা ঘটতেছে এই হাইড্রোজেন বন্ধনের কারণে। সবাই কি বুঝছি? সেইটুক কোশ্চেনটা আসে পরীক্ষায়। 0 থেকে 4 পর্যন্ত যে তাপ দিব, শুধুমাত্র হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙবে, অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ছিল ওগুলা ভেঙে যাবে। তো ধর এই যে হাইড্রোজেন বন্ধন যখন ভেঙে গেল, কিন্তু অণু গতিশক্তি পাচ্ছে না, মানে তখন শক্তিটা ব্যয় হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন ভাঙার কারণে। সো এই হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল, নর্মাল ধর এটা এরকম একটা কাঠামোর মধ্যে ছিল, এই হাইড্রোজেনটা বন্ধন ভেঙে গেলে এই অণুটা এরকম ঝুলে পড়বে, কাছাকাছি চলে আসবে, আবার এটা ভেঙে গেলে এটা আরো কাছাকাছি চলে আসবে, এরকম অবস্থা। সো প্রথম দিকে শুধু হাইড্রোজেন বন্ধন ভাঙবে, তখন একটা অণু ওই তাপের কারণে গতিশক্তি পাবে না। এটা ঘটবে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সমস্ত হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে, তারপরে অণু গতিশক্তি পাবে, দূরে ছড়ায় পড়তে থাকবে। আচ্ছা, আরেকবার একটু জয়েন দে সবাই, আরেকবার একটু জয়েন দে, কোশ্চেন থাকলে। এই তোদের বুঝতে প্রবলেম হলে বলিস, কিন্তু কোশ্চেন করিস। এই নামি, এবার কি বুঝছিস যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কেন অণুগুলা চেপে আসবে? আচ্ছা, তাহলে এখানে এই কোশ্চেনের মধ্যে কিন্তু এইটা পড়াইতে গিয়ে আমরা কিন্তু দুইটা আরো এক্সট্রা জিনিস জেনে ফেলছি। একটা হচ্ছে ওই বরফের তুলনায়, একই পরিমাণ বরফের তুলনায় পানির, আচ্ছা দাঁড়া তো একটু, একই পরিমাণ বরফের তুলনায় একই পরিমাণ বরফ আর যদি পানি নেই, তাইলে বরফের আয়তনটা বেশি হবে, এই কোশ্চেনটাও মাঝে মাঝে আসে। সো আমরা আগের থেকেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে বরফ পানিতে ভাসে, তার মানে যদি 1 কেজি পানি আর ওই 1 কেজি বরফ, এই দুইটা ঘনত্ব সেম হবে না, কারণ ওই যে দেখলাম আয়তন ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে রো ইকুয়ালস টু ছিল m/v। আমি যদি পানি নেই, ধর ρw,
এইখানে এম কিন্তু সেম, VW আর আইস নিলাম, এটা হচ্ছে রো আইস দেখাচ্ছি, এটা হচ্ছে ভর সেম, এখানে ভি আইস। তার মানে সেম পরিমাণ ভরের জন্য আমরা যদি ইয়ার তুলনা করি, ওই ঘনত্বের তুলনা করি, কার ঘনত্ব বেশি আসতেছে দেখি, এই যে রো আই ডিভাইডেড বাই রো ডাব্লিউ, এটা যদি করি তাইলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, VW গ্রেটার দেন, আচ্ছা VW ভি আইস এরকম আসতেছে। তার মানে যেহেতু বলে ফেলছি যে বরফের আয়তনটা বেশি হয়, একই পরিমাণ পানির আর একই পরিমাণ বরফ নিলে বরফের আয়তন বেশি হয়, মানে নিচেরটা বেশি। তার মানে এইটা গ্রেটার দেন অবশ্যই অন হবে সবসময়। তার মানে সরি কি বললাম, লেস দেন অন হবে, আমি ভুলভাল করলে ঠিক করে দিস, লেস দেন অন হবে। তার মানে এই রো আইস ইজ লেস দেন রো ডাব্লিউ। তার মানে সবসময় পানির তুলনায় বরফের ঘনত্ব কম হবে, এই কারণেই বরফ পানিতে ভাসে। ওকে, বা আরো সহজ করে যদি বলি, বরফের অণুগুলা দূরে দূরে থাকায় মাঝখানে ফাঁকা স্পেস থাকে যেখানে বাতাস আটকা পড়তে পারে, সো বাতাস ভিতরে ওই ফাঁকা জায়গায় বাতাস আটকা পড়ার কারণে সেটা হালকা হয়ে যায়, এভাবে বলতে পারি, বা ম্যাথমেটিক্যালিও বোঝানো যায়। আচ্ছা, সো গেল এটা, পানির ব্যতিক্রমী প্রসারণও গেল। এইবার আরো কিছু ধর্ম দেখাচ্ছি যেগুলা হাইড্রোজেন বন্ধনের কারণে দেখা যায়। ধর আমরা যদি কিছু কিছু যৌগের, ধর একটা কমন উদাহরণ, এটা মনে হয় আমি আগেও বলছিলাম, খেয়াল নাই, কোনো একটা টপিকে মনে হয় বলে ফেলছিলাম। ধর আমরা যদি ইথানোইক অ্যাসিড CH3COOH যেটা আর কি, এটার যদি নর্মালি আমরা আণবিক ভর হিসাব করি এইখান থেকে, তাহলে 60 আসে, আণবিক ভর হচ্ছে 60। আচ্ছা, কে যেন আমাকে আণবিক ভরের একক জিজ্ঞেস করছিল, বা মনে হয় মুন্না জিজ্ঞেস করছিল, মুন্না তো এখন নাই। এই আণবিক ভর এটা কিন্তু আমরা আপেক্ষিক আণবিক ভর লিখি, মানে এইটা কিন্তু গ্রাম না। যদি আমি বলি যে এটাকে যদি বলি একটা অণুর ভর যদি এক্স্যাক্টলি গ্রামে বলতে চাই, তাহলে এটা অ্যাকচুয়ালি 60 AMU, অ্যাটমিক মাস ইউনিট। মানে এটাকে গ্রামে নিতে হইলে আমার একটা অণুর ভরকে যদি গ্রামে নিতে চাই, তাহলে এই 60-র সাথে আমাকে ওই যে প্রোটনের ভরটা, এটা হচ্ছে ওই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যে ভরটা ছিল, সেটা দিয়ে গুণ দিলে গ্রামে যাবে। ওকে, মানে প্রোটনের ভরের সমান। এই ভুলটা কখনো করিস না। তবে আমি এটাকে গ্রাম বলতে পারবো, কখন বলতে পারবো, যদি বলি মোলার আণবিক ভর, অথবা বলি গ্রাম আণবিক ভর, মানে যেটাকে বোঝায় 1 মোল এই যে ইথানোইক অ্যাসিডের ভর, মানে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর, তখন সেটা 60 গ্রাম বলতে পারবো। মানে আমি যদি কখনো বলতে চাই যে ইথানোইক অ্যাসিডের আণবিক ভর 60 গ্রাম, এটা যদি বলতে চাই, তাহলে আমার এই কথাটা উল্লেখ করতে হবে গ্রাম পার মোল। আমরা এই মিস্টেকটা অনেকেরই থেকে যায়, দেখ ভার্সিটিতে ওঠার পরও থেকে যায়। আচ্ছা, তাহলে একটা অণুর ভর যদি আমি হিসাব করি, এটা আসে হচ্ছে 60, এটার কোনো একক নাই, আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। আচ্ছা, তো এখন আমি আর যদি ওই যে একক দিয়েই বলতে চাই, তাহলে AMU দিয়ে বলতে হবে, 60 AMU। আচ্ছা, এখন এটা নর্মালি আমরা সংকেত থেকে হিসেব করলাম, বাট বাস্তবে যখন আমরা ইয়া করি, মানে আর কি প্র্যাকটিক্যালি যদি এটার আণবিক ভর হিসাব করতে যাই এক্সপেরিমেন্ট করে, তখন দেখা যায় বারবার 120 আসে। সো কাহিনীটা কোথায়? কাহিনীটা এরকম হয়, এই ইথানোইক অ্যাসিডের মধ্যে এই একটা অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে বন্ডিং আছে, এবং এখানে সেই এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো ইথানোইক অ্যাসিডের অণুগুলা যখন কাছাকাছি আসে, তখন পাশাপাশি দুইটা ইথানোইক অ্যাসিড অণুর মধ্যে পাশাপাশি দুইটা ইথানোইক অ্যাসিড অণুর মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়।
এই সাইডে অক্সিজেনের সাথে এটার হাইড্রোজেন, এটার অক্সিজেনের সাথে এটার হাইড্রোজেন। সো দুইটা অণু সবসময় এরকম একসাথে হয়ে থাকে। সো এই ব্যাপারটাকে, এই যে কোনো পদার্থের অণু যদি এরকম একসাথে হয়ে থাকে দুইটা, তখন এটাকে আমরা ডাইমার বলি। তার মানে ইথানোয়িক অ্যাসিড সবসময় এরকম ডাইমার গঠন করে থাকে। যেমন আমরা পলিমার পরে আসছিলাম 9-10-এ, অনেকগুলো অণু একসাথে থাকলে, দুইটা একসাথে হয়ে থাকলে সেটাকে আমরা ডাইমার বলি। এইখানেও এরকম নেগেটিভ পজিটিভ পোল, আর এইখানেও কার্বন আংশিক পজিটিভ, এটা নেগেটিভ, এভাবে থাকে আর কি। হ্যাঁ, সো এই যে বন্ধনটা হয়েছে হাইড্রোজেন বন্ধন, দুইটা অণু একসাথে হয়ে আছে, এই জন্য আমরা বারবার প্র্যাকটিক্যালি হিসাব করলে এটা 120 আসে, ডাবল হয়ে আসতেছে। সো এই পয়েন্টটাকে তাইলে আমরা বলতে পারি, আগেরটা তো বললাম ওই যে পানির ব্যতিক্রমী প্রসারণ, তাহলে এটা হচ্ছে বিভিন্ন পদার্থ এরকম ডাইমার, ট্রাইমার, টেট্রামার এইসব গঠন করে থাকতে পারে। ডাইমার, ট্রাইমার, টেট্রামার গঠন। সো এরকম ট্রাইমারের একটা উদাহরণ, ডাইমার আরো কিছু হইতে পারে, যেমন ধর এই যে এইচএফ, হাইড্রোজেন ফ্লোরাইড, এরকম দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড একসাথে, এইটার সাথে এইটার হাইড্রোজেন বন্ধন, এটার সাথে এইটার হাইড্রোজেন বন্ধন, এভাবে ডাইমার গঠন করে থাকতে পারে। এরাই আবার চাইলে ট্রাইমারও গঠন করে থাকতে পারে। এরা এভাবে ট্রাইমারও গঠন করে থাকতে পারে। এই এরকম ট্রাইমারও গঠন করে থাকতে পারে। সো এই হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হওয়ার কারণে এরা বিশেষ টাইপের বৈশিষ্ট্যটা দেখাচ্ছে। আচ্ছা, এবার আরো একটা ব্যাপার, এগুলো সবগুলাই কোশ্চেন আসবে যা যা এখন বলতেছি। আরো একটা ব্যাপার যে আমরা কিছু কিছু হ্যাঁ ভাইয়া কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখাবো। আচ্ছা আচ্ছা, AlCl3 এর গঠনটা আমি এই তো ইয়াতে দেখাবো, এই যে যখন পি ব্লকটা পড়াবো তখন দেখাবো। আজকে পি ব্লক ধরবো না, হয়তো ঈদের পরে এস আর পি ব্লক দিয়ে ঈদের পরের ফার্স্ট ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা। আচ্ছা, এবার দ্রবণীয়তা, ধর কিছু, আমরা তো জানি যে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এরকম পরে আসছিলাম, বা এরকম যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ নরমালি পানিতে দ্রবীভূত হয় না। এরপরেও আমরা কিছু যৌগকে পানিতে দ্রবীভূত হইতে দেখি, সমযোজী যৌগ, যেমন অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়, C6H12O6, এরা কিন্তু সমযোজী যৌগ। সো এরা পানিতে দ্রবীভূত হচ্ছে কি কারণে, সেটার রিজন ওই হাইড্রোজেন বন্ধন। এই অ্যালকোহল, এই যে অ্যালকোহলের এইচ আর ওএইচ, মানে ওএইচ বন্ধন যেটা থাকে, সেটা এরকম যে পোল সৃষ্টি হয়েছে, সেটা পানির অণুর সাথে এরকম হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। এভাবে প্রত্যেকটা অ্যালকোহল অণু পানির অণুর সাথে এইভাবে মিশে যাচ্ছে, গ্লুকোজও সেম ভাবে মিশে যাচ্ছে। তার মানে দ্রবণীয়তা, পানির মধ্যে একটা যৌগ দুইভাবে দ্রবীভূত হতে পারে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা, আর একটা হচ্ছে ওই যে আয়নিক যৌগ যেভাবে পানিতে দ্রবীভূত হইতো, একদম প্রথম দিকে দ্রাব্যতা পড়ানোর সময় বলে আসছি। ওকে, আই মিন ক্যাটায়ন আর অ্যানায়নের চারপাশে ডাইপোল অণুগুলো এসে ভিড় জমাইতো পানির, তারপরে কেলাস থেকে বিচ্ছিন্ন হয়ে আসতো ওভাবে। আচ্ছা, তো গেল, এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে বিভিন্ন যৌগের ধর্মের উপরে যে প্রভাবটা সেইটা। এবার হাইড্রোজেন বন্ধন নিয়ে লাস্ট টপিক হচ্ছে, হাইড্রোজেন বন্ধনটা দুইটা টাইপের হইতে পারে। যদি পাশাপাশি দুইটা অণুর মধ্যে হয়, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হ্যাঁ, এইচ বন্ধনের প্রকারভেদ, এতক্ষণ যা যা দেখে আসছি আর কি সবগুলা, এই যে পাশাপাশি দুইটা অণুর মধ্যে হয়েছে, এরকম হইলে এটাকে আমরা বলবো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, মানে দুইটা অণুর মধ্যে আন্ত আণবিক এইচ বন্ড। আর যদি একই অণুর মধ্যে হয়, একই অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে অন্ত আণবিক বলবো। একটা হচ্ছে আন্ত, মানে পাশাপাশি দুই অণু, আর একটা হচ্ছে অন্ত আণবিক, অণুর ভিতরে। এইটার উদাহরণ, এগুলা সাধারণত ইয়া যৌগগুলাতে, আই মিন অ্যারোমেটিক যৌগগুলাতে দেখা যায়, যেমন ধর
এই এটার নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, এভাবে বলে। আর নামকরণগুলো আমরা জৈব যৌগ পড়ার সময় পড়বো, এখন দরকার নাই। সো এটার মধ্যে যেমন এই অক্সিজেন আর এই যে এইখানকার যে হাইড্রোজেনটা আছে, আবার এইখানে যে সিএইচও আছে, এটা অ্যাকচুয়ালি এভাবে আছে। সো এইটার এইচ এর সাথে এইটার অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন হয়। সো তখন এটা একই অণুর মধ্যে হইলো, এই জন্য এটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটা পাশাপাশি দুইটা আলাদা অণুর মধ্যে হয়েছে, এই জন্য ওটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এই মোটামুটি হাইড্রোজেন বন্ধন নিয়ে গল্প স্বল্প। তোরা কি বিরক্ত? এইটুকু রাখবো না ডি ব্লক মৌলটা আমি শেষ করব? একটু কথা বলিস, পোলা পানি আছেই অল্প কয়েকটা। কি বলিস তোরা? হ্যাঁ ভাইয়া বল। অন্ত আণবিক হচ্ছে একই অণুর মধ্যে, এটা কিন্তু একটা অণু ছিল, পাশে আর একটা অণু নাই। একই অণুর মধ্যে যদি এরকম একই অণুর দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা কার্যকরী মূলকের মধ্যে যদি এরকম হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, এই যে এইটার এইচ এর সাথে এইটার অক্সিজেনের, তখন সেটাকে আমরা অন্ত আণবিক বলবো। আচ্ছা এখন বাকি সবাই একটু বল, আমি কি ডি ব্লক মৌলটা এখন শেষ করে দিব নাকি রেখে দিব? এখন তোদের ধৈর্যের উপরে আসলে, আমি তো চাইলে টান দিতে পারি। এই অতিথি, তোর কি অবস্থা? বলবো কি? পোলাপান কথা কয় না। এই আবির, কথা বলিস। আসিসই তোরা কয়েকজন, সবাই মনে হয় ছুটির আমেজে আছে। আচ্ছা ঠিক আছে, তো আমারই মনে হয় ডিসিশন নেওয়া লাগবে। তো শুরু করি আমি। ওকে, একটু বলে দিই। তা আমাদের এই চ্যাপ্টারে আর তিনটা জিনিস বাদ আছে। তিনটা জিনিস বলতে একই টাইপের তিনটা জিনিস, মানে হচ্ছে ডি ব্লক মৌলের ধর্মগুলা, এস ব্লক, পি ব্লক। সো আমি ডি ব্লক গুলা বলে দিচ্ছি। এই জন্য ডি ব্লক বলতেছি কারণ কয়েকদিন আগে আমরা সন্নিবেশ বন্ধন টন্ধন পড়ে আসছি। সো ডি ব্লকটাকে আমরা দ্রুত বলে ফেলতে পারবো, এই জন্য আমি ডি ব্লকটা নিয়ে কথা বলতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, সো ডি ব্লক মৌলে আসতেছি। ওকে, ডি ব্লক মৌল, এটা বলতে আমরা বুঝতাম যে সব মৌলের লাস্টের ইলেকট্রনটা, ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা একটা ডি অরবিটালে প্রবেশ করে, তাকে আমরা ডি ব্লক মৌল বলতাম। সো এই ডি ব্লক মৌলের মধ্যে আবার অবস্থান্তর মৌল বলে একটা কথা ছিল, যেটা আমরা 9-10-এ খুব কমন একটা কোশ্চেন ছিল। অবস্থান্তর মৌল ছিল যারা, এই অবস্থান্তর মৌলের দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক হচ্ছে তারা ডি ব্লক হবে, ডি ব্লক হবে, সরি, সেকেন্ড হচ্ছে একই সময়ে এইসব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করলে আর কি, আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকবে, মানে 1 থেকে 9 এর মধ্যে থাকবে। এই দুইটা শর্ত একবারে মানলে ওইটাকে আমরা বলতাম অবস্থান্তর মৌল। সো অবস্থান্তর মৌলের একটা উদাহরণ, যেমন আমরা যদি এখন তো তোদের বুঝতে বেশি একটা কষ্ট হওয়ার কথা না, যেমন স্ক্যান্ডিনিয়াম 21, এটা যদি আমরা লাস্টে ইলেকট্রন বিন্যাসটা দেখি, সেটা হচ্ছে 3d1 4s2, তার মানে এটা ডি ব্লক মৌল। বাট এটা যদি স্থিতিশীল আয়ন নেই, স্থিতিশীল আয়ন বলতে যেটা এক্স্যাক্টলি স্টেবল, আই মিন স্ক্যান্ডিনিয়াম 3+, এটা স্টেবল। যেমন সোডিয়াম প্লাস স্টেবল, বাট সোডিয়াম 2+ স্টেবল না। সো স্টেবলটা বলতেছি আর কি। সো যদি স্ক্যান্ডিনিয়াম 3+ আয়ন নেই, যেটা স্টেবল, এটার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, লাস্টের দুইটা ইলেকট্রন আর এটা চলে যাবে, মানে এরকম হয়ে যাবে 3d0 4s0। তাহলে এই ক্ষেত্রে এই স্ক্যান্ডিনিয়ামটা প্রথম শর্ত মানছে, সে ডি ব্লক, বাট সেকেন্ড শর্ত যেহেতু মানে নাই, এইটা অবস্থান্তর মৌল হবে না। একইভাবে জিঙ্কের কথা যদি আমরা বলি, এগুলো আমরা 9-10-এ পড়ে আসছিলাম। জিঙ্ক 30, এটার ইলেকট্রন বিন্যাস করলে এখানে থাকে 3d10 4s2। সো এইটার স্টেবল আয়ন, মানে যেটা প্রকৃতিতে এক্সিস্ট করে, জিঙ্ক 2+, এইটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এটার এই লাস্টে থেকে ওই দুইটা চলে যাবে, মানে থাকবে এরকম 3d10। এইটাও অবস্থান্তর মৌল হবে না, কারণ ডি অরবিটাল
পূর্ণ হয়ে গেছে। সো আগেরটাই ডি অরবিটাল ছিল না দেখে অবস্থান্তর মৌল হয় নাই আয়নের ইলেকট্রন বিন্যাস করার সময়, আর এখানে ডি অরবিটালটা পূর্ণ হয়ে গেছে দেখে এটা অবস্থান্তর মৌল হচ্ছে না। এরা বাদে ভিতরে বাকি যেগুলা আছে, যেমন ধর আয়রনের কথা যদি বলি, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসে 3d6 4s2। সো আয়রনের দুইটা টাইপের আয়ন আছে, Fe2+ আছে, Fe3+ আছে, যে কোনো একটা দেখানো যায়। যদি Fe2+ দেখি তাহলে এই অবস্থা হয় 3d6 4s0। যেহেতু এখানে ডি অরবিটালটা 1 থেকে 9 এর মধ্যে আছে, মানে অপূর্ণ অবস্থায় আছে, তার মানে এটা একটা অবস্থান্তর মৌল হবে। সো এইভাবে আমরা অবস্থান্তর মৌল বের করতে পারতাম। এই অবস্থান্তর মৌলগুলার একটা কোশ্চেন আসে খ নাম্বারে, যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, এরকম একটা কোশ্চেন আসতো, 9 10 আসতো। হ্যাঁ বল ভাইয়া। হ্যাঁ 3ও হয়, আমি যদি 3 দিয়ে দেখাই, হ্যাঁ ওটাও স্টেবল, বরং 2+ এর তুলনায় 3+ আরো বেশি স্টেবল, ওটাও করা যাবে। তো সেই ক্ষেত্রেও এরকম 3d5 আসবে, ওটা দিয়ে বললেও একই অবস্থা। ওকে, এদের একাধিক যোজনী আছে, আমি একটু পরে আসতেছি। তো এই যে অবস্থান্তর মৌলগুলা, এদের কিছু স্পেশাল ধর্ম আছে। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য বা ধর্ম যেটাই বলি, বা ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, 1 নাম্বার হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুরণাঙ্কের ক্রমটা একটু আলাদা। ওই যে আমরা প্রথম দিকে যে পড়ে আসছি পর্যায়বৃত্ত ধর্ম পড়ার সময়, এটা একটু ডিফারেন্ট, আমি ব্যাখ্যা করতেছি। তোদের ধৈর্য শেষ হয়ে গেলে বলবি, মানে আমি চাচ্ছি চ্যাপ্টারটাকে আর না বাড়াইতে, ঈদের পরে ফার্স্ট ক্লাসে শেষ করতে, মানে ওটা আমার টার্গেট। সো এখন তোরা অনেক দিন ধরেই এক চ্যাপ্টারে আসিস। এটার ব্যাপারটা একটু বলি, যে ধর আমরা তো পড়ে আসছিলাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এরকম আস্তে আস্তে গলনাঙ্ক স্ফুরণাঙ্কের ক্রমটা একরকম পড়ে আসছিলাম 2 নাম্বার 3 নাম্বার, তখন এই ডি এর কথাটা বাদ দিয়ে আসছিলাম, কারণ ডি এর মধ্যে আরেকটা ডিফারেন্ট ব্যাপার স্যাপার ঘটে। সো এইটার জন্য একটু বলে আসি, যে ধর আমরা জানি ধাতু এরা স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এরা সবাই ধাতু। সো ধাতুর ক্ষেত্রে পাশাপাশি দুইটা পরমাণু যে একসাথে আবদ্ধ হয়ে থাকতো সেটাকে আমরা ধাতব বন্ধন বলতাম। আর গলনাঙ্ক বলতে বুঝাচ্ছি যে ওই পরমাণু দুইটাকে ধাতব বন্ধনটা ভেঙে ফেলবো। তো ধাতব বন্ধন কত বেটার হইতো এটা কিসের উপর নির্ভর করতো, ওই যে মুক্ত ইলেকট্রন অথবা সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা আছে, ছোটাছুটি করতে পারার মতো ইলেকট্রন কয়টা আছে, বা ইলেকট্রন কত বেশি ছোটাছুটি করতে পারতেছে, এইটার উপরে ডিপেন্ড করতো। সো আমরা যদি ক্রমতে আসতেছি, যে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম আর ভ্যানাডিয়াম, এই তিনটার ক্ষেত্রে দেখা যায় গলনাঙ্কগুলো যদি আমি লিখি, একটা হচ্ছে 1541 ডিগ্রি সেলসিয়াস, তারপরেরটা হচ্ছে 1668 ডিগ্রি সেলসিয়াস, এগুলা তোদের মুখস্থ রাখতে হবে না, আমি দেখে দেখে লিখতেছি। তারপরে হচ্ছে 1910 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই পর্যন্ত আস্তে আস্তে বাড়তেছে। ওকে, সো এদের বাড়ার রিজনটা একটু আসি। বাড়ার রিজনটা হচ্ছে সবার বাইরে কিন্তু এদের 3D 4S। ওকে, সো 3D আমরা জানি এরকম 5টা অরবিটাল থাকে সমশক্তির, আর এটা 4S, এটা হচ্ছে 3D, এবং এরা সমশক্তির দেখে ইলেকট্রন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই। সো স্ক্যান্ডিনিয়ামের এই ক্ষেত্রে এরকম বাইরে সঞ্চারণশীল বা ছোটাছুটি করার মতো ইলেকট্রন একটা। সো ওর গলনাঙ্কটা আমি ধরলাম, মানে এইটা তো তুলনায় শুরু করি নাই, ওর এই গলনাঙ্ক এটা নর্মালি ধরলাম আমরা। এবার যদি টাইটেনিয়ামে আসি, আমি একটার মধ্যেই দেখাচ্ছি। হ্যাঁ, টাইটেনিয়ামের মধ্যে আসলে এখানে 2টা চলে আসবে, এটা কিন্তু টাইটেনিয়ামের জন্য দেখাচ্ছি। সো তখন টাইটেনিয়ামের মধ্যে ছোটাছুটি করা ইলেকট্রনের সংখ্যা বা সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা 2টা, মানে এই 2টা ইলেকট্রন এই 3D অরবিটালের মধ্যে ছোটাছুটি করতে পারবে, বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারবে। সঞ্চারণশীল বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা এবার বেশি, 2টা। সো এই যে মুক্ত ইলেকট্রন যত বেশি হয় ধাতব বন্ধন তত শক্তিশালী হবে। সো ধাতব বন্ধন শক্তিশালী হয়ে গেছে, ওর গলনাঙ্ক বেড়ে গেছে 1668। এবার যদি ভ্যানাডিয়ামে আসি, এরকম ওর ক্ষেত্রে 3টা চলে আসে। সো এইখানে 3টা ছোটাছুটি করার মতো ইলেকট্রন 3টা। সো আরো বেশি গলনাঙ্ক তার বন্ধনটা শক্তিশালী হয়ে গেছে, গলনাঙ্ক আরো বেড়ে গেছে। এইবার তার পরের 3টায় আসতেছি, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে আমি ক্রোমিয়ামে যদি আসি, এইখানেই লিখতেছি ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ
25। ক্রোমিয়ামের মধ্যে হঠাৎ করে আবার গলনাঙ্কটা কমে গেছে 1875। একটু আগে কিন্তু 1910 ছিল, আই মিন ভ্যানাডিয়ামের। ক্রোমিয়ামের 1875 আর ম্যাঙ্গানিজের হচ্ছে 1245। তার মানে হুট করে এই দুইটার মধ্যে গলনাঙ্কটা কমে গেছে, তাইলে কোথাও একটা ব্যতিক্রম কিছু একটা ঘটছে। সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস জানি আমরা একটু স্পেশাল টাইপের ছিল, এরকম একটা অবস্থা ছিল। ওকে, 3d5 হয়ে যেত এবং 4s1 হইতো। তাহলে এবার তোদের মাথায় আসতে পারে যে ভাইয়া ছোটাছুটি করা ইলেকট্রনের সংখ্যা তো এবার বেড়ে গেল, 5টা হয়ে গেল। বাট আমরা কি জানতাম যে এই যে 3d অরবিটাল অপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্টেবল হয়। সো এখন এরা স্টেবল অবস্থায় ইলেকট্রনগুলা সহজে আর ছোটাছুটি করবে না, তাদের ছোটাছুটি করার ইচ্ছা চলে গেছে আগের গুলার তুলনায়। তার মানে এবার সঞ্চারণশীল ইলেকট্রন বলতে ওই যে ওই একটা মোটামুটি ভূমিকা রাখতেছে, ওই যে ওই একটা। ওকে, তার মানে এইখানে ইলেকট্রন যে মুভ করবে না এরকম না, মুভ করবে, কিন্তু আগের তুলনায় তাদের এই মুভমেন্টের ইচ্ছাটা বা প্রবণতাটা কমে গেছে, বা সঞ্চারণশীল ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাটা কমে গেছে, এই জন্য গলনাঙ্ক আগের তুলনায় কমে আসছে, ধাতব বন্ধনটা একটু দুর্বল হয়ে গেছে। পরেরটা আসি, ম্যাঙ্গানিজ এই অবস্থা 4s2 3d5। এবার গলনাঙ্ক আরো কমে গেছে, কারণ আগের বার এরা স্টেবল ছিল, এরা কম ছোটাছুটি করতো, বাট ওই যে 4s1 ছিল যেটা সিঙ্গেল অবস্থায় ছিল, ওর ছোটাছুটি করার প্রবণতা একটু বেশি ছিল। বাট এবার এও জোড়া হয়ে গেছে আর ওরা তো স্টেবল, তার মানে এইবার সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা আরো কমে গেছে। সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরো কমে গেছে। তার মানে কি কাহিনী দাঁড়াইলো, ভ্যানাডিয়াম পর্যন্ত বাড়লো, এই পর্যন্ত আবার কমলো। ওকে, তার মানে যদি গ্রাফে দেখাইতে চাই একটু এইরকম অবস্থা দাঁড়াচ্ছে। প্রথমে বাড়ছে, ধর এই স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম পর্যন্ত বাড়ছে, তারপরে এই যে ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজে আবার এসে কমছে। ওকে, এবার তারপরে দেখি কি অবস্থা। তো এইবার হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রনের ক্ষেত্রে এদের চারটা দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া বল, বিরক্ত লাগতেছে? এই যে শেষ করে দেব, এইটা দিয়ে শেষ করতেছি। থ্যাঙ্কস, এটা দিয়ে শেষ করতেছি, জাস্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা দিয়ে শেষ করতেছি। আয়রন, কোবাল্ট, নিকেল, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা একটু লিখি। আয়রনের হচ্ছে 1536 ডিগ্রি সেলসিয়াস। সরি, তোদেরকে অনেক বেশি পেইন দিচ্ছে আজকে, ইচ্ছা ছিল না, কিন্তু যে মাঝখানে একটা ক্লাস বাদ পড়বে তো মঙ্গলবারেরটা নিতে পারবো না, এই জন্য একটু বেশি পড়াচ্ছি। 1436, সরি 1536, 1495 ডিগ্রি সেলসিয়াস। নিকেল হচ্ছে 1453 ডিগ্রি সেলসিয়াস। 1453 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বাকি দুইটাও কপার 29 আর জিঙ্ক 30। এদের হচ্ছে 1083 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কমতিছে। লাস্ট হচ্ছে 420 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এবার আয়রন, কোবাল্ট, নিকেল এই এই পর্যন্ত এটা ছিল হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু করে এই সাইডে ভ্যানাডিয়াম পর্যন্ত আসছি। তারপরে ওই এখানে ম্যাঙ্গানিজেরটা ছিল হচ্ছে 1245, এরপরে আবার উপরে উঠছে, মানে আয়রন আর হচ্ছে আয়রনেরটা আবার উপরে উঠে গেছে এবং ম্যাঙ্গানিজের তুলনায় অনেক বেশি উপরে উঠে গেছে, তারপরে আবার নিচে নামা শুরু করছে, আবার নিচে নেমে জিঙ্ক পর্যন্ত আসছে। সো এখন এইটার ব্যাখ্যা দিচ্ছি। সো তার মানে এটা ছিল ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। এবার আয়রনে যদি আসি, আয়রনের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে? আয়রনের ক্ষেত্রে এইরকম অবস্থা হবে, 3d6। ওকে, তার মানে এইবার সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা? এবার কিন্তু এই স্টেবল কাঠামোটা নষ্ট হয়ে গেছে, ইলেকট্রনের আবার ছোটাছুটি করার প্রবণতা বেড়ে যাবে, এবং এতক্ষণ যত ইলেকট্রন বিন্যাস দেখছি সবচেয়ে বেশি সঞ্চারণশীল ইলেকট্রন এখন আয়রনের মধ্যে 4টা। একটু আগে কিন্তু 5টা ছিল, কিন্তু এই 5টা স্টেবল ছিল, তাদের ছোটার প্রবণতা ছিল না, কিন্তু আয়রনের মধ্যে সবচেয়ে বেশি সঞ্চারণশীল ইলেকট্রন, এজন্য আয়রনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আবারও বেড়ে গেছে, এর গলনাঙ্কটা 1536 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এবার আয়রনের পরে কোবাল্টে আসলে সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা আবার কমে যাচ্ছে, 3টা হয়ে গেছে, সো আবার গলনাঙ্ক কমে আসছে। এবার যদি নিকেলে যাই, 2টা হয়ে গেছে, আবার গলনাঙ্ক কমে আসছে। কপারে গেলে আবারও কমে, আচ্ছা কপারেরটা একটু ডিফারেন্ট ছিল, এই যে
কপারের এই অবস্থা ছিল, সো এই যে এবার কমে আসছে আরো, তার মানে একটা সঞ্চালনশীল, এদের প্রবণতা কমে গেছে। আর জিঙ্কে গেলে তো আরো বাজে অবস্থা। তার মানে আমরা 21 থেকে 30 পর্যন্ত যদি যাই, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা এভাবে চেঞ্জ হইতে থাকে, এবং সেটা কিসের উপর ডিপেন্ড করে? ছোটাছুটি করা ইলেকট্রন তাদের সংখ্যাটা কেমন তার উপরে। আচ্ছা, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকি সবাই। ঈদের পরে ইনশাল্লাহ রবিবারেই আমি আবার কেমিস্ট্রি ক্লাস দেব। আর সুস্থ থাকি সবাই, আমার জন্য দোয়া করিস। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া বল, কিছু বলবি সাগর? গলনাঙ্ক, হ্যাঁ এগুলা গলনাঙ্কের মান, তবে এগুলা তোদের মুখস্থ রাখা লাগবে না। তোরা শুধু বলবি যে বাড়ছে কমছে এইটা। আমারও মুখস্থ নাই, আমি দেখে দেখে লিখছি এতক্ষণ। ওকে, ভালো থাকিস সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা। অনেক কষ্ট দিছি তোদের আজকে।